লাগছে না, পাখির কিচিরমিচির। দেখো এখানে সবাই গান করছে, প্রার্থনা করছে। পাখিরা টুকিটাকি পরিবারের সমস্ত সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। কালকে দুজন মিলে চলে গেছিলাম আদ্যাপীঠ। সেখান থেকে গেছিলাম বেলুড়, তারপরে দক্ষিণেশ্বর হয়ে বাড়ি ফিরেছি। কারণ আদ্যাপীঠে আমাদের মেম্বারশিপ আছে, অনেক দিন যাওয়া হয় না বিভিন্ন কারণে। তাই আজকে আমরা দুজন বাড়ি থেকে এই 1:30 নাগাদ বেরিয়েছিলাম আদ্যাপীঠে। পৌঁছে গেছি প্রায় 2টোর মধ্যেই। এখন আমরা রয়েছি আদ্যাপীঠে। তা আগেই আমরা দুজন মিলে চলেছি। আমাদের যে কাজ রয়েছে মেম্বারশিপের একটা ওখানে মানে পয়সা দিতে হয়, সেইটা আগে অফিসে গিয়ে সেখানে আগে সেই কাজটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে আদ্যাপীঠ মন্দির ঘুরবো। তো চলো আমরা আদ্যাপীঠ মন্দিরটা একটু ঘুরে দেখি। এখানে এসে দেখি অনেক অনেক রুম হয়েছে, মানুষের থাকবার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ও কি সুন্দর, এখানে মানুষের থাকার জন্য মমতা ব্যানার্জি করে দিয়েছেন। দেখলাম মমতা ব্যানার্জি তহবিল থেকে যে মানুষ গেস্টরা সেখানে থাকতে পারবে। তো চলো আমরা আদ্যাপীঠের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। আদ্যাপীঠ মন্দিরটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বরের কাছে অবস্থিত। এটা একটা বিখ্যাত হিন্দু তীর্থস্থান। এখানে মূলত আদ্যা মা কালী মাতা রূপেই পূজিত হন। এই মন্দিরটি ভক্তদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত। এই আদ্যাপীঠের প্রতিষ্ঠা করেছিলেন অন্নদা ঠাকুর। তিনি দেবী আদ্যা মাকে স্বপ্নে দর্শন করেছিলেন এবং তিনি যেভাবে দর্শন করেছিলেন সেইভাবেই এখানে মন্দির মানে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়। আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে। মন্দিরে 3টি স্তরে 3টি দেবতার পুজো হয়। নিচে হয় শ্রীরামকৃষ্ণ, মাঝখানে হয় আদ্যা মা, আর উপরে হয় রাধাকৃষ্ণ। এভাবে এই মন্দিরে একই মন্দিরে ভক্তি, শক্তি ও প্রেমের প্রতীক 3 রূপের পূজা হয়। কি সুন্দর না বলো? মন্দিরের প্রতিদিন বহু ভক্ত দর্শন করতে আসেন। দুস্থদের জন্য অন্নদান করা হয়। এখানে মেয়েদের জন্য বিদ্যালয় রয়েছে, ছেলেদের জন্য বিদ্যালয় রয়েছে, বিভিন্ন সেবামূলক কাজ করা হয় এই আদ্যাপীঠে। আশ্রমে ধর্মীয় শিক্ষা, সমাজসেবার অনেক কার্যক্রম আছে। আদ্যাপীঠ মন্দিরের বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মানে দক্ষিণেশ্বর যে মা কালী টেম্পলের খুব কাছেই। তো আদ্যাপীঠের মন্দিরে যেতে যেতে আমরা দুজন মিলে চলে গেলাম এই যে এখানে হচ্ছে গরু থাকে আর কি, এটাকে কি গোশালা বলে। আমরা দুজন যখনই যাই গোশালায় গিয়ে কিছুক্ষণ বসি। এখানে এত ঠান্ডা, এত ভালো লাগে না, কি বলবো, দারুণ লাগে। তোমরাও গেলে না একবার আদ্যাপীঠের এই গোশালায় গিয়ে বসতেই পারো, খুব ভালো লাগে জায়গাটা, সত্যি ভীষণ ভালো লাগে। আদ্যাপীঠে সকাল 5টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, মানে পুজো হয়। আবার পুজো হয় 5টা থেকে 12টা পর্যন্ত, তার বিকেল 3টে থেকে 8টা 30 পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকে। এখানে সব বেশি ভিড় হয় কালী পুজো, দুর্গা পুজো, রথযাত্রার এগুলোর সময়। আর আদ্যাপীঠে তুমি প্রত্যেক দিন ভোগ পাবে, প্রত্যেক দিন। এখন ভোগ মনে হয় 40 টাকা না কত হয়েছে দেখলাম, কারণ আমরা তো মেম্বারশিপ হিসেবে দিই, সেহেতু আমাদের ফ্রিতেই ভোগ দেওয়া হয়, আমাদের কোনো পয়সা লাগে না। তা আদ্যাপীঠ মন্দির দেখে বেরিয়ে পড়লাম বেলুড় যাবার উদ্দেশ্যে। আমরা দুজন মিলেই এবার যাচ্ছি, আমরা এবার বাইক ট্রিপ করছি। আদ্যাপীঠ মন্দির থেকে বেরিয়েই সামনেই দক্ষিণেশ্বর, খুব বেশি দূরে নয়। এই যে ডান দিকে চলে গেল দক্ষিণেশ্বর মায়ের টেম্পল, আর আমরা এই স্কাইওয়াকের নিচ দিয়ে বালির ব্রিজ ধরে চলে যাব বেলুড়। দুজন মিলে এবার বাইকেই যাচ্ছি। তোমাদের প্রত্যেকবার যাওয়ার সময় বলি বালির ব্রিজ দেখাই, বলি মানে কি দেখাই, গাড়ি থেকে দেখাই। আজকে আমরা মানে বাইক থেকে তোমাদেরকে বালির ব্রিজ দেখাচ্ছি। কেমন মানে লাগছে বালির ব্রিজটা দেখে একটু কমেন্ট করে জানিও কিন্তু। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে একটু জানিও কেমন। চলো আমরা এখন বালি ব্রিজে রয়েছি, আর বালি ব্রিজ সম্বন্ধে একটু জেনে নিই। বালি ব্রিজ, যার সরকারি নাম হচ্ছে বিবেকানন্দ সেতু, পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক সেতু এটাকে বলা হয়। এটা পুরনো ব্রিজ, আমরা পুরনো ব্রিজ দিয়ে যাচ্ছি, আর পাশে হয়েছে নতুন ব্রিজ। এই ব্রিজটি হুগলি নদীর ওপরে নির্মিত। হাওড়া ও বালি এলাকার ও দক্ষিণেশ্বরের সংযোগ মানে স্থাপন করেছে এই ব্রিজটা। সেতুটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1926 সালে আর সম্পূর্ণ হয়েছিল 1902 সালে। ব্রিটিশ আমলে সেতুটি তৈরি করা হয়েছিল
মূলত রেল ও সড়ক যোগাযোগের জন্য, কারণ এখান দিয়ে তো রেলপথও গেছে জানো তোমরা। প্রথমে এটি বালি ব্রিজ নামে পরিচিত ছিল। 1960-এর দশকে মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এর সম্মানে এর নাম পরিবর্তন করে বিবেকানন্দ সেতু রাখা হয়। এই বালি ব্রিজ দৈর্ঘ্য কত জানো? 880 মিটার। এটি একটি স্টিল ট্রাস ব্রিজ। উপরের অংশে সড়কপথ এবং নিচের পাশেই মাঝখানে রেলপথ, দুপাশে রয়েছে সড়কপথ। এটি কলকাতা হাওড়া অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে চলেছে বহু বছর ধরে। এই সেতু দিয়ে উত্তর কলকাতা ও হাওড়ার মধ্যে সহজে যোগাযোগ হয়। কাছে অবস্থিত রয়েছে দক্ষিণেশ্বর টেম্পল, তাই বহু তীর্থযাত্রী এই সেতু ব্যবহার করেন। এখন নতুন সেতু হয়েছে বালি ব্রিজে। বালি ব্রিজের পাশে পড়ে আধুনিক সেতু, যার নাম নিবেদিতা সেতু। নিবেদিতা সেতু দেখে আমরা চলে আসলাম রাজবাড়ির দিকে। রাজবাড়িটি দক্ষিণেশ্বরে অবস্থিত। রাজবাড়িটি একটি ঐতিহাসিক ধর্মীয় স্থান। মূলত রাস উৎসব, রাধাকৃষ্ণের লীলা উৎসব পালন করা হয় রাজবাড়িতে। এটি দক্ষিণেশ্বর এলাকার পুরনো ধর্মীয় স্থাপনালয়ের মধ্যে একটি। এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিল কে জানো? করেছিলেন রানী রাসমণি। 19 শতকে দক্ষিণেশ্বর অঞ্চলে বহু ধর্মীয় স্থাপত্য নির্মাণ করেন। প্রায় 1850 দশকে রাজবাড়ি তৈরি হয়। এই সময় তিনি বিখ্যাত দক্ষিণেশ্বর কালী টেম্পলও তৈরি করেছিলেন। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। কত পুরনো মন্দির বলো। সেখান থেকে চলে এসেছিলাম আমরা রাজবাড়ির ঘাটে। তো রাজবাড়ির প্রধান উদ্দেশ্য ছিল রাসযাত্রা বা রাস উৎসব পালন করা। এই উৎসবে রাধাকৃষ্ণের মূর্তি সাজিয়ে কীর্তন, ভজন ও শোভাযাত্রা করা হতো। রাজবাড়ি সাধারণত একটি মঞ্চ বা মণ্ডপের মতো তৈরি। উৎসবের সময় চারদিকে আলো, ফুল, আলপনা দিয়ে সাজানো থাকে। ভক্তরা এখানে এসে কীর্তন ও পূজায় অংশ নেন। দক্ষিণেশ্বর এলাকায় শুধুমাত্র কালী মন্দির জন্য নয়, বিভিন্ন মন্দির অনুষ্ঠানের জন্যও বিখ্যাত। এখানে একসময় সাধনা করতেন মহান সাধক রামকৃষ্ণ পরমহংসদেব, যার কারণে এলাকাটি আরও পবিত্র বলেই মনে করা হয়। রাজবাড়ি দেখে আমরা এসেছিলাম গঙ্গার ঘাটের দিকে, মানে রাজবাড়ির যে গঙ্গার ঘাট সেখানটায়। রাজবাড়ি বিকেল 4টেতেই খোলে, তা আমরা 4টের আগে এসেছিলাম বলে খোলা পাইনি। আবার ওইদিকে বেলুড় মঠও খুলে যাবে, আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আমরা রাজবাড়ি দর্শন করতে পারিনি। তো ওখান থেকে গঙ্গার ঘাটে এসে কিছুক্ষণ বসেছিলাম, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। আর এই গঙ্গার ঘাট থেকে দেখো দূরে দেখা যাচ্ছে, কি দেখতে পেয়েছো? বালির ব্রিজ। ওই দেখো দূরে দেখা যাচ্ছে বালির ব্রিজ। আর এইখান থেকে দক্ষিণেশ্বরের যত ভেসেলগুলো আছে সব কিন্তু এখান দিয়েই যায়। ভীষণ ভালো লাগছিল। আর এদিকে বৃষ্টি পড়ছে, তার মধ্যে সামনে গঙ্গা, তখন জোয়ার চলছে, জল পুরো সিঁড়ি পর্যন্ত চলে এসছে। আর একটা ভাই দেখো মাছ ধরছে, কি সুন্দরভাবে মাছ ধরছে। আর ওইটা হচ্ছে জেটিঘাটটা, রাজবাড়ির জেটিঘাট। আর ওই পাশটা হচ্ছে কাশীপুর ঘাট, মানে যেখানে শ্মশান আছে আর কি, সেই জায়গাটা হচ্ছে ওই পাশটা। এখান দিয়ে যত ভেসেল এখান দিয়েই যায়, মানে দক্ষিণেশ্বরের। গঙ্গা, মা গঙ্গাকে নিয়ে বলার তো কিছু নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে বালির ব্রিজ, আর এখানে মা গঙ্গা, আর এদিকে বৃষ্টি পড়ছে। আর ওপাশটা কাশীপুর। কাশীপুর মানে যেখানে খুকুমাসিকে এনে পোড়ানো হয়েছিল না গো? ও আমরা তো দক্ষিণেশ্বর দিক দিয়ে ঢুকেছিলাম। ওটা তো দক্ষিণেশ্বর ওই পাশটা, আর এই পাশটা হাওড়া। আমরা তো হাওড়ায় রয়েছি, আমি সেটাই ভুলে যাচ্ছি। সুন্দর মন্দিরটা। আর এই ভাইটা মাছ ধরছে। মা গঙ্গার ওপর দিয়ে কত অপবিত্র জিনিস বয়ে যায়, তাও মা গঙ্গা হচ্ছে পবিত্র। আমরা গঙ্গার জলে গঙ্গায় স্নান করে আমরা শুদ্ধ হই। কত কিছু বহন করে নিয়ে চলেছে বলো এই যুগ যুগ ধরে এই গঙ্গা। কোথা থেকে গঙ্গার আগমন, ভগীরথের হাত ধরেই গঙ্গা চলে এসেছে আমাদের ধরাতলে। গঙ্গা সম্বন্ধে আর কী বলবো, গঙ্গা সম্বন্ধে তো বলার কিছুই নেই। আর দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাট, এই ঘাটটি রানী রাসমণি যখন মন্দির তৈরি করেছিলেন তখন এই গঙ্গার ঘাটেই করেছিলেন। দক্ষিণেশ্বর থেকে বেলুড় পর্যন্ত তো জানোই তোমরা, নৌকো করে বা বোটে করে আসা যায়, যেটা এখন ভেসেল হয়ে গেছে। আগে নৌকো চলতো, তখন প্রচণ্ড ভয় লাগতো, কিন্তু এখন ভয় লাগে না। ভক্তরা নৌকো করেই গঙ্গা পার হয়ে বেলুড় মঠে আসেন। খুব ভালো লাগে দক্ষিণেশ্বর গেলে, আর গঙ্গার পাড়ে দারুণ লাগে। যেখানেই গঙ্গা মানেই পবিত্র।
গঙ্গা মাকে তো আমরা দেবী রূপে পূজাও করি। হিন্দু ধর্মে গঙ্গাকে দেবী হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয় গঙ্গা জল পবিত্র, মৃতের অস্থি গঙ্গায় বিসর্জন দিলে নাকি মোক্ষ লাভ করে, গঙ্গা পৃথিবীর পাপ ধুয়ে দেয়, কত কিছু না। এই গঙ্গার উপর দিয়ে কত কিছু বয়ে চলেছে, তবু মা গঙ্গা আপন বেগে বয়ে চলেছে। আর মা গঙ্গার জল কখনোই অপবিত্র হয় না, বলে না গঙ্গা কখনোই অপবিত্র হয় না। আর এই দেখো এই ভেসেলটা মানে নৌকোটা দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের দিকেই যাচ্ছে। আমরা এবার চলে যাব বেলুড়ে। এই গঙ্গার পাড়েই রয়েছে একটা মন্দির, মা কালীর মন্দির, কিন্তু এখানে কাজ হচ্ছে বলে মায়ের মানে মূর্তিটি ঢাকা রয়েছে, তাই দর্শন করতে পারলাম না। দূর থেকে মাকে নমস্কার জানিয়ে আমরা এবার চলেছি বেলুড়ের দিকে। চলো এবার আমরা একটু বেলুড়টা ঘুরে আসি। বেলুড় তো সাজানো গোছানো সব মানে কি বলবো, দারুণ লাগে যতবার যাই। বেলুড়ের কথা ভাষায় মানে মুখে বলে বোঝানো যাবে না। যতবার বেলুড় গেছি ততবারই মান পবিত্র হয়ে গেছে। চলো বেলুড়ের ইতিহাসও একটু জেনে নেওয়া যাক। বেলুড়ে তো ফটো তোলা নিষিদ্ধ, তাও লুকিয়ে লুকিয়ে আমি একটু ভিডিও তুলেছি তোমাদের মধ্যে শেয়ার করব বলে। তোমরা অনেকেই বেলুড়ে গেছো, কিছু নতুন কিছু জানার নেই, দেখার নেই, তবু আমি অনেক দিন বাদে গেছি বলে আমি কিছু ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করলাম। প্রথমে বেলুড়ে গিয়ে এখানে গাড়ি পার্কিং করলাম, মানে বাইক পার্কিং আলাদা জায়গায়, 4 চাকা আলাদা জায়গায়। তো 2 চাকার বাইক পার্কিং করতে লাগলো 10 টাকা, প্রতি হেলমেট 5 টাকা করে নিল, 15 টাকা। তো এখানে বাইক পার্কিং করে আমরা চললাম বেলুড় মঠের দিকে। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র। বেলুড় পশ্চিমবঙ্গে হাওড়া জেলায় অবস্থিত। এটা একটা ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত। এখানে আছে বিখ্যাত বেলুড় মঠ, সেটা আমরা সবাই জানি। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র। এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। কত সালে জানো? 1897 সালে। বেলুড় গঙ্গার তীরে অবস্থিত। গঙ্গার ওপারে দেখা যায় দক্ষিণেশ্বর কালী মন্দির, আর অনেক ভক্ত নৌকো করে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসে, আমরা তো জানি। বেলুড় মঠে মন্দির স্থাপত্য খুবই অনন্য। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো জাতিভেদ নেই। স্থাপত্য শৈলীর মিলন দেখা যায়। এটি ধর্মীয় ঐক্যেরও প্রতীক। এই মঠে রামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এই 3 মহান ব্যক্তির স্মৃতি জড়িয়ে আছে। বেলুড় মঠে বড় করে পালন করা হয় উৎসব, যেমন কালী পূজা, দুর্গা পূজা, জন্মতিথি উৎসব, রামকৃষ্ণ, সারদা মা বা স্বামী বিবেকানন্দ জন্মদিনও এখানে পালন করা হয়। প্রতিদিন হাজারো হাজারো মানুষ এখানে আসেন, প্রার্থনা জানান। এখানে কিন্তু ভোগ পাওয়া যায়, জানো তো। একটা টাইম আছে, অবশ্য আমরা কোনো দিন সে টাইমে আজ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারিনি, এবং আজও আমাদের ভোগ মানে পাইনি, ভোগ নিতে পারিনি, মানে ভোগ সেখানকার ভোগ আমাদের কপালে এখন অবধি জোটেনি, যেটা বলে। তা আমরা দুজন মিলে কিছুক্ষণ গঙ্গার পাড়ে বসে থাকলাম। এখানে আসলে গঙ্গার পাড়ে বসে থাকতে ভালোই লাগে, অনেকক্ষণ বসে সময় কাটিয়েছিলাম। চতুর্দিকে কত মানুষ, কিন্তু তবুও যেন শান্ত। আর চতুর্দিকে পাখির এত কিচিরমিচির আওয়াজ, এত ভালো লাগছিল না, মানে পাখির ডাক তো এখন আমরা শুনতেই পাই না। বড় বড় অট্টালিকা তৈরি হয়ে যাওয়াতে পাখির ডাক শোনাই যায় না। ওই দেখো আরেকটা আসছে নৌকো, আরেকটা কি দুটো পরপর অনেকগুলো নৌকো। এই সময় তো যেহেতু বেলুড় 4টে খুলে দক্ষিণেশ্বর থেকে প্রচুর নৌকো এই সময় বেলুড়ের দিকে আসে। আর আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, তবে বৃষ্টি এখানে হচ্ছিল না। আর পাখিরা সব তাদের বাসায় ফিরছে, কিচিরমিচির করতে এত ভালো লাগছিল কি বলবো। চলো আমরা সবাই মিলে একটু পাখির ডাক শুনে নিই। সুন্দর লাগছে না পাখির কিচিরমিচির? দেখো এখানে সবাই গান করছে, প্রার্থনা করছে। পাখিরা সব তাদের বাসায় ফিরছে, কিচিরমিচির। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির। চলো মন্দিরটা দেখে আসছি। কি সুন্দর ফুল গাছ সাজানো, দেখো মন্দিরটা দেখে আসছি। এখানে তো ফটো তোলা নিষেধ, তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে ফটো তুলে নিলাম। দেখলাম অনেকেই ভিডিও তুলছে, সাহস করে আমিও তুললাম। আর বেলুড় মঠের মন্দিরটা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এখানে মা সারদা মায়ের মন্দির রয়েছে, স্বামী বিবেকানন্দের রয়েছে, আর এখানে তো স্বয়ং ভগবান রামকৃষ্ণ দেবী আছেন, তাকে গিয়ে দর্শন করলাম। আর বেলুড় মঠের মানে ফুল গাছগুলো সত্যি দারুণ লাগে। রাতে এখন ঠিক সন্ধে হয়ে গেছে, প্রার্থনার সময় হয়ে গেছে, মানে আরতির,
তো চতুর্দিকে লাইট দেখো জ্বলে উঠেছে, আর পাখিরা সব বাসায় ফিরছে, দেখো কি আনন্দ মানে বাসায় ফিরে যে আনন্দ সেটাই তারা কিচিরমিচিরের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছে। সত্যি ভালো লাগে, যা মানে সে যেমনই বাড়ি হোক সেটাই তার কাছে প্রিয়, তাই না বলো? সে কুঁড়ে হোক আমার বাসস্থান, তাও সেটা আমার শান্তির জায়গা। কি সুন্দর লাগছে, এত ভালো লাগছে না। আর বেলুড় মঠে গেলে সত্যিই মনটা ভরে যায়। আর দেখো চতুর্দিকে লাইট জ্বলে উঠেছে, এটা হচ্ছে রাতের মানে সন্ধ্যের বেলুড় মঠ। কেমন লাগলো বেলুড় মঠ দেখে একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও সবারই ভালো লাগে। আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে সেইটা একটু কমেন্ট করে জানিও। সেখান থেকে ফিরে আসলাম দক্ষিণেশ্বর মায়ের কাছে। জানো তো দক্ষিণেশ্বর মায়ের মন্দির ভেতরেও মোবাইল নিষিদ্ধ, তাই আমি প্রথমে গিয়ে মাকে দর্শন করে আসলাম। মার আরতি চলছিল, আমার হাজবেন্ড গেছিলো, তখন আমি বসেছিলাম। দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে আর কী বলবো, রানী রাসমণির প্রতিষ্ঠিত এই মন্দির, এ তো সবাই জানে। আজ দক্ষিণেশ্বর মন্দির দর্শন করিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।